হ্যালো সবাইকে। আমি নতুন একটা ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। এটার টপিক হচ্ছে অ্যান্টিকন সিকোয়েন্সিং অ্যান্ড মেটাজিনোমিক্স। এই বিষয়ে জানার জন্য অনেকেরই আগ্রহ আছে, বাট এটা আসলে একটা মাত্র ভিডিওটাতে আসলে এই বিষয়ে পুরোটা বলা তো সম্ভব না। তো আমি চিন্তা করছি একটা সিরিজ অফ লেকচার ভিডিওর, যেখানে আমি এক একটা ছোট ছোট লেকচার ভিডিওতে এই টপিকের বিভিন্ন বিষয় নিয়ে একটু একটু করে বাংলাতে ডিসকাস করব। আজকের লেকচারটা একটু বড় হবে, কারণ এখানে আমি মোটামুটি পুরো জিনিসটারই একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। বাট পরের ক্লাসগুলো বা পরের যে লেকচার ভিডিও যেগুলো আমি রেকর্ড করছি সেগুলো রিলেটিভলি ছোট হবে। তো আজকে আমরা শুরু করি। আমার একটা ভিডিও স্লাইড আছে, আমি ভিডিওটা এখানে শেয়ার করি স্ক্রিনে। ওকে, তো আমাদের আজকের প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসটা শুরু করা যাক, অ্যান্টিকন অ্যান্ড মেটাজিনোমিক্স। তো এটাকে আমরা মোটামুটি আসলে চারটা ভাগে ভাগ করতে পারি আজকের যে টপিকটা। ফার্স্ট অফ অল আমরা বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিসের যেসব ডেটা অ্যানালাইসিস যেগুলো আছে বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিসের জন্য, ওটাতে যাওয়ার আগে যে যে ধরনের ওয়েট ল্যাব এক্সপেরিমেন্ট ডিজাইন আমাদের মাথায় রাখা লাগে, সেটা নিয়ে আমরা একটু ইনিশিয়ালি কথাবার্তা বলবো। তারপর আমরা কিভাবে এগুলোকে প্রি প্রসেসিং করা হয় র সিকোয়েন্সিং আসার পরে, এবং সেখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি বিনিং বা এরর মডেলিং যেসব টার্ম যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপর কিছুক্ষণ আমরা অ্যানোটেশন নিয়ে কথাবার্তা বলবো, এবং অ্যানোটেশনের যে বিভিন্ন ধরনের ভাগ আছে, ট্যাক্সোনমি, ফাংশনাল, রেজিস্টম, এগুলো নিয়ে কথা বলবো। এবং আমরা পাশাপাশি অ্যান্টিকন সিকোয়েন্সিং বা মেটাজিনোমিক্স এর যেসব স্ট্যাটিস্টিক্যাল পার্ট আছে সেগুলোর সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে আসলে এই ফিল্ডের কমপ্লেক্সিটিটা আসলে কতটুকু। তো আমরা মাইক্রোবিয়াল সেন্ট্রাল ডগমা বলতে আসলে যেটা বুঝি, যে আমরা আসলে এটাকে একটা কয়টা লেয়ার হিসেবে চিন্তা করতে পারি। যেমন ধরা যাক মেটাজিনোমিক্স। মেটাজিনোমিক্স যে প্রশ্নটা আস্ক করে সেটা হচ্ছে যে আমি যে স্যাম্পল নিয়ে কাজ করছি সেখানে কি কি ব্যাকটেরিয়া আছে, বা কারা কারা ওখানে আছে। ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, এবং আমরা ডিএনএ সিকোয়েন্স থেকে আমরা তাদের ট্যাক্সোনমিটা জানতে পারি কিনা, এবং সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি কিনা বা গেস করতে পারি কিনা যে এখানে এই স্যাম্পলে তাদের ফাংশনাল ক্যাপাসিটিটা আসলে কি ধরনের, তারা কি ধরনের মেটাবোলাইটস নিয়ে কাজ করতে পারে। মেটা ট্রান্সক্রিপ্টোমিক্স বলবে যে আসলে এই স্যাম্পলের মধ্যে কে কে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ, বা তারা আসলে ঠিক কি করছে, এবং আমরা চাইলে এর পরের অন্যান্য লেয়ার নিয়েও কথা বলতে পারি। মেটাপ্রোটিওমিক্স বা মেটাবলোমিক্স নিয়েও হচ্ছে আসলে অনেক কাজ হচ্ছে এখন। বাট আমাদের এই কোর্সের ফোকাস থাকবে হচ্ছে মূলত মেটাজিনোমিক্স নিয়ে কথাবার্তা বলা। তো যে কোনো ধরনের ডেটা নিয়ে কাজ করার আগে আসলে আমাদেরকে ভালোভাবে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ওই ডেটাটা যেই এক্সপেরিমেন্ট দিয়ে জেনারেট করা হয়েছে সেটা আসলে দেখতে কিরকম, এবং সেই এক্সপেরিমেন্ট ডিজাইনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা। যে হাইপোথিসিসটা আমরা টেস্ট করতে যাচ্ছি সেই হাইপোথিসিস টেস্ট করার জন্য ওই এক্সপেরিমেন্ট ডিজাইনটা আমাকে এনাফ কন্ট্রোল দিচ্ছে কিনা, আমার সেখানে এনাফ রেপ্লিকেশন আছে কিনা, এবং আমাদের ডিএনএ এক্সট্রাকশনের যেসব বিভিন্ন লিমিটেশনস আছে সেই লিমিটেশনগুলো বা বিভিন্ন কনফাউন্ডার ইফেক্ট যেগুলো আছে সেগুলোকে তারা ঠিকমতো অ্যাড্রেস করতে পারছে কিনা। ফর এক্সাম্পল, মাইক্রোবায়োম নিয়ে যখন আমরা কাজ করি, আমাদের যে কোনো স্যাম্পলে তো আসলে হাজার হাজার ব্যাকটেরিয়া থাকে। তো আমরা তো আসলে আহ, যদি বিভিন্ন ডিফারেন্ট স্যাম্পল বা ডিফারেন্ট ট্রিটমেন্টের মধ্যে যেই মাইক্রো যেসব ব্যাকটেরিয়া বা যেসব ট্যাক্সোনমি এই ডিফারেন্সটাকে ড্রাইভ করে, তাদেরকে ঠিক মতো খুঁজে আনার জন্য আমার যে পরিমাণ স্যাম্পল সাইজটা বড় হওয়ার কথা ছিল সেইটা যথেষ্ট, স্যাম্পল সাইজটা যথেষ্ট বড় কিনা, এটা একটা বড় প্রশ্ন। বা ধরেন আমি যদি কোনো ক্লিনিক্যাল স্যাম্পল থেকে যদি আমি ডেটাটাকে নেই, বা ডিএনএগুলোকে নেই, সেখানে এজ, ডায়েট, জেন্ডার, বিভিন্ন ধরনের মেডিকেশন, এগুলো এই ধরনের কনফাউন্ডার বিষয়গুলোকে ঠিকমতো মাথায় নেওয়া হয়েছিল কিনা, যার মাধ্যমে আসলে আমি অ্যাকচুয়ালি আমার ডিফারেন্ট গ্রুপের মধ্যে যেই গ্রুপ অফ ব্যাকটেরিয়া
ডিফারেন্সটাকে ড্রাইভ করতেছে সেদিকে, তাদেরকে যদি আমি আসলেই বের করে নিয়ে আসতে চাই, তখন কিন্তু আমার এই কনফাউন্ডার বা আমার স্যাম্পল সাইজ এগুলোকে আমাকে মাথায় আনতে হবে। পাশাপাশি আমরা ধরেন যে ডিএনএ এক্সট্রাকশন কিট ব্যবহার করছি, অনেক সময় ডিএনএ কিট থেকেও কিন্তু আসলে ডিএনএ আমরা পাই। এখন নট নেসেসারিলি সেখানে লাইভ ব্যাকটেরিয়া থাকে, কিন্তু সেখানে ডেফিনেটলি এনভায়রনমেন্টাল বা ট্রেস ব্যাকটেরিয়াল ডিএনএ থাকে। এবং আমরা যখন সিকোয়েন্সিং করি, আমার স্যাম্পলে যদি ডিএনএ এর কনসেন্ট্রেশন কম থাকে, তখন কিন্তু এই কিট থেকে যেসব ডিএনএ আছে সেগুলো কিন্তু আসলে সিকোয়েন্স করার পরে এগুলো শো আপ করা শুরু করে। এদেরকে বলা হয় কিটোন। তো এই কন্টামিনেন্টস বা এই কিট থেকে আসা ডিএনএ গুলো কিন্তু এক ধরনের প্রবলেম হিসেবে আসলে কাজ করে, এবং আমরা একটা লেকচারে আমরা এই কিটোন প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আরো এক ধরনের প্রবলেম আসে, আমরা কি ধরনের ডিএনএ এক্সট্রাকশন মেথড ব্যবহার করছি। ফর এক্সাম্পল, আমরা যে স্যাম্পল নিয়ে কাজ করছি সেখানে আমরা যে ধরনের ডিএনএ এক্সট্রাকশন প্রসেস ব্যবহার করছি, বা যে কিটটা ব্যবহার করছি, সেটা হয়তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে ভালোভাবে এক্সট্রাক্ট করতে পারে না। তো সেক্ষেত্রে হয়তো আমরা যেই ডিএনএটা আমরা এক্সট্রাক্ট করবো সেখানে হয়তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাও থাকতে পারে। তো সেই ধরনের প্রবলেমটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? আহ, এটার জন্য অনেকে হচ্ছে বিট বিটিং পদ্ধতি ব্যবহার করে, বিট বিট করে হচ্ছে মেকানিক্যালি সেল ওয়াল ব্রেক করে গ্রাম পজিটিভ। আপনারা জানেন যে গ্রাম পজিটিভের সেল ওয়ালটা বেশ স্টার্ডি, ওদের থিকনেসটা বেশি থাকে পেপটাইডোগ্লাইকেন লেয়ারের জন্য। তো এটাকে ব্যবহার করা হয়। সো এটা যেমন হচ্ছে একটা প্রবলেম, বিশেষ করে এনভায়রনমেন্টাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যে আমি আসলে ঠিক কিভাবে ডিএনএ এক্সট্রাকশনটা করছি। সো এটাকেও কনসিডার করতে হয়। স্যাম্পল আসার পরে ডেফিনেটলি আমরা এটা সিকোয়েন্সিং করব আমরা ডিএনএ এক্সট্রাকশন করার পরে। এবং ইলুমিনা খুবই পপুলার, আপনারা জানেন যে ইলুমিনা হচ্ছে শর্ট রিড, এবং এখানে হয়তো 150 200 আপ টু 300 বেস পেয়ার রিড আমরা পাই। এবং এটা যেই টেকনোলজির মাধ্যমে এই সিকোয়েন্সিংটা হয়, এটাকে বলা হয় সিকোয়েন্সিং বাই সিনথেসিস। এটা খুবই পপুলার এবং অনেক ডেটা আসে। এটা কিভাবে সিকোয়েন্সিং করে এটা নিয়ে আমরা তো ডেফিনেটলি আজকে বিস্তারিত কথাবার্তা বলবো না, বাট মূলত আহ, আমরা অন্যান্য টেকনোলজি সম্পর্কেও একটা আইডিয়া দিই। যে ফর এক্সাম্পল, এখন লং রিড সিকোয়েন্সিং নিয়েও বেশ কাজ হচ্ছে। লং রিডের মধ্যে বেশ পপুলার হচ্ছে অক্সফোর্ড ন্যানোপোর, এছাড়া হচ্ছে প্যাক বায়ো হাইফাই। প্যাক বায়ো হাইফাই একটু কস্টলি হয়ে যায়, বাট অন দ্য আদার হ্যান্ড অক্সফোর্ড ন্যানোপোর বেশ চিপ। এবং হচ্ছে রিসেন্টলি অনেক পেপার আসছে যারা কিনা হচ্ছে অক্সফোর্ড ন্যানোপোরের যে সব লং রিড সিকোয়েন্সিং ডেটা আছে সেগুলোকেও অ্যান্টিকন সিকোয়েন্সিং বা মাইক্রোবায়োম অ্যানালাইসিসের জন্য ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু এদের একটা লিমিটেশন আছে, যে এখানে অক্সফোর্ড ন্যানোপোরে হিস্টোরিক্যালি এরর অনেক বেশি থাকতো, তবে এখন কিন্তু এররগুলো বেশ কমে আসছে। এবং তাদের নতুন যেসব বেস কলিং মডেল আছে তারা বেশ ভালো পারফর্ম করে। তো যে কোনো সিকোয়েন্সিং টেকনোলজি, আপনি লং রিড হোক বা শর্ট রিড হোক, তারা হচ্ছে আপনাকে যখন বেস কল করে, বেস কল করার সাথে সাথে প্রত্যেকটা বেসের সাথে একটা সে কোয়ালিটি স্কোর দেয়, যেটাকে আমরা ফ্রেড স্কোর বলি বা কনফিডেন্স স্কোর বলি। তো এটা আসলে এক ধরনের অ্যাকুরেসি, যে আমি যে বলছি যে এই পজিশনে এ আছে বা একটা নির্দিষ্ট বেস আছে, সেই ব্যাপারে আমি কতটুকু কনফিডেন্ট, সেই একটা কনফিডেন্স স্কোর আপনাকে দেবে। এবং নর্মালি এই ডেটাটা হচ্ছে ফার্স্ট কিউ ফাইলে সিকোয়েন্সের সাথে সাথে ওই পজিশনের বেজের যে অ্যাকুরেসি, এটাকে একটা কনফিডেন্স স্কোর আপনাকে দেবে। এবং আইডিয়ালি আমরা সাধারণত ইলুমিনার ক্ষেত্রে Q28 বা Q30, Q32 এভারেজ অ্যাকুরেসি পার রিড আমরা আহ, চাই যে আমাদের ডাটা সেটে আসুক। যদি আমাদের ডাটাতে অনেক আহ, ভুল থাকে বা অ্যাকুরেসি যদি লো হয়, তাহলে কিন্তু সেখান থেকে আসলে কনফিডেন্সের সাথে ট্যাক্সোনমিক বা ফার্দার অ্যানালাইসিস করাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। তো হিস্টোরিক্যালি আমরা যখন মাইক্রোবায়োম অ্যানালাইসিস করি, আমরা কিন্তু আগে টার্গেট করতাম হচ্ছে 16S, অ্যামডিক 16S রিজিয়নটাকে। আপনারা জানেন যে 16S বেশ কনজার্ভড, এবং ইউজুয়ালি এরা ডিফারেন্ট স্পিসিস থেকে রিলেটেড আদার স্পিসিসকে তারা ডিফারেন্সিয়েট করতে পারে। এবং আমরা জানি যে 16S রাইবোজোমাল আরএনএ জিন, এটার বেশ কিছু ভ্যারিয়েবল রিজন আছে V1 থেকে V9। এবং দেখা গেছে যে আসলে
ঠিক কোন রিজনকে আমরা অ্যাম্পলিফাই করছি এটার উপর কিন্তু আসলে আমার রেজাল্ট ভ্যারি হতে পারে। ফর এক্সাম্পল, V4 ইউজুয়ালি আর্থ মাইক্রোবায়োম প্রজেক্টের জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ হয়েছে। ফর এক্সাম্পল, এখানে এনভায়রনমেন্টাল ব্যাকটেরিয়া এবং আর্কিয়া নিয়ে যদি আপনি কাজ করেন, এটা একটা ভালো টার্গেট। অন দ্য আদার হ্যান্ড, ক্লিনিক্যাল গাট স্টাডিজের ক্ষেত্রে V1 to V3 এরা বেশ পপুলার, বিকজ কিছু প্যাথোজেনকে ডিস্টিংগুইশ করার জন্য আর কি এরা বেশ ভালো রিজলভ করতে পারে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আসলে যখন অ্যাপ্লিকন সিকোয়েন্সিং করছি, আমরা ঠিক কোন ধরনের রিজনকে টার্গেট করে করছি, এবং আমার আমি যে ধরনের স্টাডি ডিজাইন করছি সেটার জন্য আমার ওই টার্গেট সিকোয়েন্সিং রিজনটা যথেষ্ট এনাফ কিনা আমার টার্গেট ব্যাকটেরিয়াগুলোকে রিজলভ করার জন্য বা একটা আরেকটা থেকে সেপারেট আউট করার জন্য। তো ব্যাকটেরিয়া ছাড়াও দেখা যায় ফাঙ্গাস নিয়ে যদি আমরা কাজ করতে যাই, তখন হচ্ছে ফাঙ্গাসে হয়তো আইটিএসটা বেশি পপুলার, ইন্টারনাল ট্রান্সক্রাইবড স্পেসার সিকোয়েন্স। এটা ছাড়াও কাস্টম বিভিন্ন বারকোডস আছে, যেগুলো দিয়ে বিভিন্ন ডিফারেন্ট স্পেসিফিক কিছু স্যাম্পল আমরা অ্যানালাইজ করতে পারি। তো ইউজুয়ালি অ্যাপ্লিকন সিকোয়েন্সিং এখানে তো বলাই আছে যে আমরা হয়তো 16S কে টার্গেট করছি বা অন্য কোনো একটা বারকোডকে টার্গেট করছি, সেখানে আমরা একটা পিসিআর অ্যাম্পলিফিকেশন করছি, এবং অ্যাম্পলিফাই যখন আমরা করি তখন দেখা যায় যে অ্যাম্পলিফিকেশনের সময় কিছু আর্টিফেক্টস তৈরি হয়, যেমন হচ্ছে কাইমেরাস তৈরি হতে পারে, এবং হচ্ছে প্রত্যেকটা প্রাইমারি দেখা যায় তাদের নিজস্ব কিছু বায়াস থাকতে পারে। তো এই যে এই কাইমেরা এবং হচ্ছে প্রাইমারি ডিফারেন্ট বায়াস, এগুলোকে হচ্ছে আসলে আমাদের এক্সপেরিমেন্ট ডিজাইনের সময় মাথায় রাখতে হয় যে আমরা যখন ফার্দার ডাউনস্ট্রিমে অ্যানালাইসিস করব, তখন আমরা এগুলোকে কিভাবে হ্যান্ডেল করব। তো এখনকার অ্যাপ্লিকন সিকোয়েন্সিং এর যেটা বেশ স্ট্যান্ডার্ড বা গোল্ড স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি, যে ড্যারা টু জাতীয় পাইপলাইন, তারা হচ্ছে আসলে আমাদেরকে অ্যাপ্লিকন সিকোয়েন্সিং ভ্যারিয়েন্টস দেয়, ASV। এইটা ধরেন 10 বছর আগে হয়তো OTU অনেক পপুলার ছিল। ওটিইউ বলা হতো যে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। তো ওটিইউ এর যেটা আইডিয়া ছিল যে আমরা আগে টেকনোলজি, তারা হচ্ছে আসলে এরর, আমাদের প্রত্যেকটা সিকোয়েন্সিং টেকনোলজি তো বিভিন্ন ধরনের এরর থাকে। দেখা যায় যে স্যাম্পল টু স্যাম্পল হোক বা আমার মেশিন স্পেসিফিক, আমি যে ইলুমিনার যে মেশিন ইউজ করছি, তার দেখা যাচ্ছে কিছু ভুল আসলে বেশি করে কম্পেয়ার টু আদার আদার ভুল, সেগুলোকে কারেক্ট করতে হয়। তো ডেটা টু ঠিক এই কাজটাই করে। তো আগে যেটা ছিল যে ওটিইউ টাইপের স্টাডি আপনারা বেশি দেখবেন, যে ওটিইউতে বলা হতো যে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। সো আইডিয়াটা হচ্ছে যে এখানে আমার এই সেট অফ সিকোয়েন্স, এরা হচ্ছে আসলে 97 or more % সিমিলার বিটুইন ইচ আদার। তো এরাকে আমরা একটা গ্রুপ বলে দিলাম যে এরা একটা গ্রুপ, এদেরকে বললাম হচ্ছে OTU1। তারপর আরেকটা সেট অফ সিকোয়েন্স, এরা হচ্ছে 97 or high % সিমিলারিটিস, তারা আরেকটা গ্রুপ। তো এখানে সমস্যা হচ্ছে আমরা যখন 97% সিমিলারিটিস বলতেছি, তখন কিন্তু হচ্ছে আসলে আমরা এদের মধ্যে যেসব ইউনিক ডিফারেন্স আছে উইদিন দিস ওটিউস, আমরা কিন্তু এদেরকে রিজলভ করতে পারছি না। তো ডায়রা টু এবং এর যে এরর মডেলিং এর অ্যালগোরিদমটা আছে, এটা আসাতে যেটা সুবিধা হয়েছে যে আমরা অ্যামটিকন সিকোয়েন্সিং ভ্যারিয়েন্টসকে সিঙ্গল স্নিপ ডিফারেন্সে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, এবং আমাদের স্ট্রেন লেভেলেও না হোক, বাট হচ্ছে আমরা যদি একটা সিঙ্গল নিউক্লিওটাইডও যদি আমার দুইটা রিডের মধ্যে ডিফারেন্স থাকে, আমরা কিন্তু এদেরকে স্ট্রেন লেভেলে আইডেন্টিফাই করতে পারি, যেটা এখন বেশ কনভিনিয়েন্ট, এবং এখন আসলে এটাই সবচাইতে বহুল ব্যবহৃত। তো আইডিয়া থাকে যখন আমাদের লেটসে আমরা যখন এএসভি ডিটারমাইন করি আমার অ্যামটিকন ডেটা থেকে, যখন আমরা ডিফারেন্ট এএসভি গুলোকে অ্যামটিকন সিকোয়েন্সিং ভ্যারিয়েন্টস গুলোকে যখন আমরা আলাদা করতে পারি, নেক্সট আমাদের টার্গেট থাকে যে আমরা এদিকে একটা ট্যাক্সোনমি অ্যাসাইন করতে চাই, যে এই এএসভি এই ব্যাকটেরিয়া থেকে আসছে, বা এই এএসভি এই ব্যাকটেরিয়াতে বিলং করে। এবং এটার জন্য বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এটাও মূলত ধরেন ডেটা টুর পার্টে বা বিভিন্ন পাইপলাইনের পার্টে এটা আপনি পাবেন। ইউজুয়ালি স্যাম্পল টু স্যাম্পল বা আপনি যে ধরনের স্টাডি করতেন সেটার জন্য স্পেসিফিক আপনি ডেটাবেস ব্যবহার করবেন, যেমন হচ্ছে সিলভা, একটা কম্প্রিহেন্সিভ ডেটাবেস, যেটা কিনা হচ্ছে 16S রাইবোজোমাল আরএনএ জিনের জন্য খুবই
ইউজ হয়। এটা ছাড়াও অন্যান্য বেশ কিছু ডেটাবেস আছে, যেটা হচ্ছে আমরা ফার্দার এই ডেটাবেসের সাথে ইন্ট্রোডিউস হবো আমাদের ডাউন দ্য লাইন অফ দ্য কোর্স। তো এটা একটা বড় স্টেপ যে আমরা এএসভি যখন আমরা আসে তখন এএসভি গুলোকে অ্যাপ্লিকন সিকোয়েন্স থেকে আমরা এদেরকে স্ট্রেন লেভেলে আইডেন্টিফাই করতে চাই। তো এটা তো গেল হচ্ছে এমটিকন সিকোয়েন্সিং, যে আমি একটা মাত্র জিন নিচ্ছি, একটা টার্গেট 16S রিজিয়ন, ভ্যারিয়েবল রিজিয়ন, এবং সেখান থেকে আমি জাস্ট হচ্ছে ওটার উপর বেস করে আমি বোঝার চেষ্টা করতেছি, আমি পিসিআর করতেছি, এই পিসিআর করে হচ্ছে আমি বের করার চেষ্টা করতেছি যে আমার স্যাম্পল আসলে কে কে আছে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা জিনিস এখন খুবই পপুলার, এখন দেখা যাচ্ছে যে মানুষজন হচ্ছে শর্টগান মেটাজিনোমিক্স করতে বেশি পছন্দ করে। এখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে আমি আমি কেন সবসময় 16S নিয়ে কাজ করব। 16S কিন্তু সবসময় বা এই ধরনের বারকোড কিন্তু সবসময় যে ক্লোজলি রিলেটেড বিভিন্ন স্পিসিস এদিকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে না, কারণ 300 থেকে 500 বেস পেয়ার যেসব ডিফারেন্ট পিসেস এদেরকে আসলে যেসব যেসব অ্যাম্পলিফায়ার এখানে আসলে এনাফ ভ্যারিয়েশন সবসময় নাও থাকতে পারে। তো এটার জন্য হচ্ছে আসলে এখন শর্টগান মেটাজিনোমিক্স করা হয়, যে আমার স্যাম্পলে যত ডিএনএ আছে এই সব ডিএনএ কে নিয়েই আমি আসলে সিকোয়েন্সিং করে আমি বের করার চেষ্টা করবো যে আমার এখানে স্যাম্পল আসলে কি ছিল। তো এটার জন্য ডেফিনেটলি বেশ কিছু স্টেপস আছে। ফর এক্সাম্পল আমার যে ডিএনএ এক্সট্রাকশন করলাম সেখান থেকে, যেহেতু এটা পিসিআর না, সো এটাকে আমার 300 থেকে 500 বেস পেয়ার ছোট ছোট পিসে ভাগ করতে হবে। তো এটাকে ফ্র্যাগমেন্টেশন বলে। তারপর হচ্ছে আমার ডিফারেন্ট স্যাম্পলের জন্য আমি হয়তো বারকোড অ্যাড করব, এবং মেটা বারকোডিং বেশ পপুলার। মেটা বারকোডিং এর একটা সুবিধা হচ্ছে যে আপনি হয়তো স্যাম্পল টু স্যাম্পল একটা দুইটা কোন কোন সময় তিনটা ইউনিক ইন্ডেক্স আইডেন্টিফায়ার দিয়ে আপনি অজস্র স্যাম্পল, আপনি হয়তো 100 200 300 কখনো 1000 1200 স্যাম্পল আপনি পুল করতে পারবেন, এবং সেটা একসাথে সিকোয়েন্সিং করতে পারবেন, এবং আপনার একটা সিকোয়েন্সিং রান থেকে আসলে আপনার 100 থেকে 1000 খানেক স্যাম্পলের মেটাজিনোমিক্স ডেটা আপনার কাছে চলে আসলো। তো এটা বেশ পপুলার ইন্ডেক্সিং অ্যাপ্রোচ গুলো। এবং এটা একটা সুবিধা হচ্ছে যে এখানে কোনো পিসিআর আমরা যেহেতু ইউজ করছি না, সো এখানে কোনো ধরনের পিসিআর রিলেটেড আর্টিফ্যাক্টস কিন্তু তৈরি হয় না। সো এটার ওদিক দিয়ে কিছু সুবিধা আছে, বা প্রাইমারির যেসব পিসিআর প্রাইমারি যেসব বায়াস থাকে সেই বায়াসগুলো আসলে এখানে আমাদের আর কি নাই। তো এখানে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে আমাদের ডিএনএ যদি কোনো হোস্ট থেকে আসে, ধরা যাক আমরা যদি ক্লিনিক্যাল কোনো স্যাম্পল নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের ওই স্যাম্পলের একটা ডিএনএ একটা রিপ্রেজেন্টেশন থাকবে আসলে ওই যে হোস্ট থেকে আমরা স্যাম্পলটা কালেক্ট করছি সেই হোস্টের ডিএনএ। ফর এক্সাম্পল যদি হিউম্যান হয় তাহলে হিউম্যানের ডিএনএও কিন্তু এখানে থাকবে। সো আমাদের কিন্তু এই হিউম্যানের বা হোস্টের যে ডিএনএ এটাকে কিন্তু আসলে ফিল্টার আউট করতে হবে। এবং এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আহ, আপনি যদি এটা না করেন এখানে একটা প্রাইভেসি ইস্যু কিন্তু চলে আসে, বিকজ আপনি যেই প্যাশেন্টের কাছ থেকে স্যাম্পলটা দিচ্ছেন সেখানে যদি তার ডিএনএ এখানে থাকে, এটা কিন্তু তার প্রাইভেসি আসলে ব্রিচ। সব ইন্টারন্যাশনাল ডেটাবেস আছে সেখানে কিন্তু আপনি পাবলিকলি অ্যাভেলেবল ডেটাবেসে কিন্তু আপনি সেগুলো সরাসরি আপলোড করতে পারবেন না, আপনাকে হিউম্যান রিসোর্স গুলোকে আগে রিমুভ করতে হবে। সো এই বিষয়টা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে যে আমি ঠিক মতো হোস্ট ডিএনএ এটাকে রিমুভ করেছি কিনা। তো হোল জিনোম শর্টগান মেটাজিনোমিক্স যেটা, হোল জিনোম না, শর্টগান মেটাজিনোমিক্স যেটা, এটা নিয়ে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং, বিকজ এখানে যেহেতু ডিফারেন্ট ডিএনএ ফ্র্যাগমেন্টের এটা একটা স্যুপ বলা যায়। তো কোন ডিএনএ ফ্র্যাগমেন্ট আসলে আহ, কোনটার সাথে রিলেটেড, এবং এটা একটা বিগ পাজলের সলিউশন। নর্মালি ডিএনএ সিকোয়েন্স অ্যাসেম্বলি করা ইটসেলফ একটা পাজল, পার্টিকুলারলি যখন সেটা একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া থেকে আসতেছে। কিন্তু বেটা জিনোমিক্সের ক্ষেত্রে এটা আরো বেশি চ্যালেঞ্জিং, কারণ আপনার স্যাম্পলে শুধুমাত্র একটা ব্যাকটেরিয়া না, আপনার এখানে হাজার হাজার ব্যাকটেরিয়া আছে। সো আপনি শুধুমাত্র একটা পাজল এখানে সলভ করছেন না, আপনি এখানে হাজার হাজার পাজল সলভ করছেন। সো এটা বেশ ট্রিকি, এবং এখানে এটা সলভ করার জন্য অনেক ধরনের গ্রাফ অ্যালগোরিদম এখানে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়। তো এই গ্রাফ অ্যালগোরিদম গুলো অনেক সময়
ফর এক্সাম্পল কেমার বেসড, এবং কেমার জিনিসটা কেটে নিয়ে আমরা হয়তো পরে কোনো একটা ক্লাসে আলোচনা করব বা কোনো একটা ভিডিওতে আলোচনা করব। বাট আমরা দুইটা টুলের কথা বলতে পারি, যে ফর এক্সাম্পল স্পেডস আছে, স্পেডসটা খুবই ভালো এবং খুবই পপুলার, বাট এটার জন্য অনেক হাই মেমোরি লাগে। অন দ্য আদার হ্যান্ড মেগা হিট একটা আরেকটা বেশ ভালো টুল, এটা যদি আপনার মেমোরি বা র্যাম যদি কম হয় তাও এটা বেশ ভালো পারফর্ম করবে। তো এই যে বিভিন্ন গ্রাফ অ্যালগোরিদম এবং যে অ্যাসেম্বলির যেসব এবিসি আছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা হয়তো পরে একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো যখন আমাদের মেটা শর্টগান সিকোয়েন্সিং হয়ে যাবে, মেটাজিনোমিক সিকোয়েন্সিং এর, তখন একটা টার্গেট থাকে যে ওকে ঠিক আছে, আমরা বিভিন্ন অ্যাসেম্বলি করলাম এবং প্রত্যেকটা অ্যাসেম্বলি করে আমাদের যে বিভিন্ন আমরা গ্রাফ পাচ্ছি, এই প্রত্যেকটা গ্রাফ থেকে আমাদেরকে তারা আসলে সেট অফ কন্টিক্স দেবে। কন্টিক্স হচ্ছে সিরিজ অফ ডিএনএ স্ট্রিংস। তো এই কন্টিগুলোকে আমরা আসলে ক্যাটাগরাইজ করতে পারি কিনা, যে কোন কন্টিক ঠিক কোন ব্যাকটেরিয়া থেকে এসেছে, এটাকে বলা হচ্ছে বিনিং। এবং বিনিংটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ, এবং বিনিং করার জন্য আসলে বিভিন্ন ধরনের টুল আছে, এবং এটা আহ, বেশ কিছু টেকনিক এখানে ইউজ করা হয়। ফর এক্সাম্পল একটা টেকনিক হচ্ছে টেট্রানিউক্লিওটাইড ফ্রিকোয়েন্সিস। টেট্রানিউক্লিওটাইড ফ্রিকোয়েন্সিস এর আইডিয়াটা হচ্ছে, যদি দুইটা কন্টিক একই ব্যাকটেরিয়া থেকে আসে তাহলে তাদের টেট্রানিউক্লিওটাইড ফ্রিকোয়েন্সিস সেম হবে, তাদের জিসি কন্টেন্ট আসলে প্যাটার্নটা সিমিলার হবে। পাশাপাশি এখানে আমরা রিডের অ্যাবান্ডেন্সও দিতে পারি, যে আমরা তো কন্টিক সিকোয়েন্স পাচ্ছি এবং এই প্রত্যেকটা কন্টিক আমরা অরিজিনালি এসেছে হচ্ছে র রিড সিকোয়েন্স থেকে। আমরা যদি এখন এই রিডগুলোকে কন্টিকের উপর আবার আসলে ম্যাপ করি, এবং এখানে প্রত্যেকটা কন্টিকের জন্য যে অ্যাবান্ডেন্স, সেই অ্যাবান্ডেন্সগুলো যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এক্সপেক্ট করব যে সেম ব্যাকটেরিয়া থেকে আসা ডিফারেন্ট কন্টিকের রিলেটিভ অ্যাবান্ডেন্স, বা রিলেটিভ অ্যাবান্ডেন্স ঠিক না, বা তাদের রিডের যে অ্যাবান্ডেন্স এটা সিমিলার হবে, বা সিমিলারলি তারা হচ্ছে ভ্যারি করবে। সো এই যে কোভ্যারিয়েন্সটা, এটা যদি সিমিলার হয় সেটা আসলে একটা সিগন্যাল হিসাবে কাজ করে যে ডিফারেন্ট কন্টিক এরা পার্ট অফ দ্য সেম ব্যাকটেরিয়া। তো বিনিং এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা টেকনোলজি বলা যায়। তো এটা নিয়ে হচ্ছে আমরা ফার্দার ডিসকাস করব। তো যখন হচ্ছে আমরা এই বিনিং করি, আমরা হচ্ছে আলটিমেটলি যেটা পাই সেটাকে বলা হচ্ছে ম্যাগ। ম্যাগ হচ্ছে মেটাজিনোম অ্যাসেম্বলড জিনোমস। তো থিং ইজ, মেটাজিনোম থেকে আমরা একটা ম্যাগ পেলেই বা একটা জিনোম পেলেই এটা যে আসলে রিয়েল জিনোম কিনা এটা আসলে জানার উপায় কি? তো ইউজুয়ালি বেশ কিছু টুল আছে, যেমন চেক এম বা চেক এম 2। এরা যেটা করে যে এরা কিছু অ্যাসেসমেন্ট দেয়। ফর এক্সাম্পল কিছু নন জিন, সিঙ্গল কপি জিন, যেগুলো হচ্ছে ডিফারেন্ট ব্যাকটেরিয়াতে একবার অ্যাটলিস্ট একবার থাকবেই, বা একবার থাকবেই, আহ, এরা এখানে আছে কিনা এবং এরা সিমিলার প্রোফাইল দিচ্ছে কিনা। তো এটার উপর বেস করে তারা হচ্ছে দুইটা স্ট্যাটিস্টিক আপনাকে দেবে। একটা হচ্ছে কমপ্লিটনেস। কমপ্লিটনেস হচ্ছে যে আমার এখানে যেসব জিন থাকার কথা ছিল ছিল সেগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমি বলবো যে এটা হচ্ছে হয়তো 99% কমপ্লিট বা 95% কমপ্লিট। সো এটা একটা স্ট্যাটিস্টিক্স। আরেকটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আমাদের আহ, জিনিসটা কন্টামিনেটেড কিনা। আমার ম্যাগে যদি সিঙ্গেল কপি জিন যেগুলো থাকার কথা ছিল সেটা সিঙ্গেল না বা ডাবল আসতেছে বা দুইবার আসতেছে, সো দ্যাট মিনস যে এটা আসলে দুইটা ডিফারেন্ট ব্যাকটেরিয়ার পার্ট ছিল যারা কিনা সিঙ্গল বিনের মধ্যে চলে গেছে। তো এটা একটা কন্টামিনেশন ম্যাট্রিক্স, এবং টার্গেট থাকে যে আমাদের ম্যাগের কন্টামিনেশন লেভেল যাতে 5%-এর চাইতেও কম হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট থিং যে আমরা কুইকলি চেক এম বা চেক এম 2 দিয়ে এই ম্যাগগুলোর কোয়ালিটি অ্যাসেস করতে পারি। এবং আলটিমেটলি আমাদের টার্গেট থাকে যে ওকে, আমরা যখন ম্যাগগুলোকে পাইলাম বা আমরা ম্যাগ ছাড়াও আমরা অ্যাসেম্বলি করতে হবে নট নেসেসারি, আমরা কিন্তু জানতে চাই যে আসলে আমার স্যাম্পলের মধ্যে ঠিক কে কে আছে, কি কি ব্যাকটেরিয়া এখানে আছে। এটার জন্য ডিফারেন্ট টুলস আছে, সো এটাকে বলে ট্যাক্সোনমিক প্রোফাইলিং। সো রিড বেস টুলে কিন্তু আমাদের কোনো অ্যাসেম্বলি করার দরকার হয় না। আমার যে সব সরাসরি রিড আছে শর্টগান সিকোয়েন্সিং ডেটা থেকে, আমরা সাধারণত একটা বিগ ডেটাবেস ডাউনলোড করি, যেমন ক্র্যাকেন বা মেটা মেটাফিল্যান মেটাফ্ল্যান। এইসব বিভিন্ন ডেটাবেস থেকে আমরা
আমাদের র রিডসকে ডাইরেক্টলি হচ্ছে এখানে ম্যাপ করব, এবং ম্যাপ করে হচ্ছে দেখবো যে আসলে এখানে ঠিক কি কি ব্যাকটেরিয়া বা কি কি অর্গানিজম আমি পাচ্ছি। সো এটা বেশ ফাস্ট, এটার জন্য হচ্ছে আমার মেটাজিনোম অ্যাসেম্বলির কোনো প্রয়োজন নাই। কিন্তু এটা একটু প্রবলেম হচ্ছে যে আমার ব্যাকটেরিয়াটা যদি নতুন হয়, বা আমি যেই অর্গানিজম নিয়ে কাজ করছি সেটা যদি হচ্ছে এর আগে কখনো সিকোয়েন্সিং করা না হয়ে থাকে, বা এটা যদি রিপোর্টেড না থাকে, তখন কিন্তু এটা আমার ডেটাবেসে থাকবে না। সো আমি কিন্তু এটাকে জানবো না, এটা হয়তো মিসক্লাসিফাইড হবে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের অ্যাসেম্বলি বেসড যেসব টেকনিক, অর্থাৎ আমি প্রথমে হচ্ছে ম্যাক বানাবো, তারপর এই ম্যাকগুলোকে আমরা আসলে একটা ফ্যালোজেটিক ট্রি এর মধ্যে আসলে প্লেস করব। যেমন হচ্ছে এটার জন্য জিটিডিবি টুলকিট, জিনোম ট্যাক্সোনমি ডেটাবেস টুলকিট, এটা খুবই পপুলার। তো ওরা আসলে বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন ব্যাকটেরিয়ার জিনোম কিউরেট করে। তো এদের সুবিধা হচ্ছে যে এখানে আসলে আমি নভেল অর্গানিজমকে কিন্তু একদম স্ট্রেন এখানে আমি ক্যারেক্টারাইজ করতে পারবো, বা যদি নন অর্গানিজম হয় স্ট্রেন লেভেলে এটাকে ক্যারেক্টারাইজ করার প্রয়োজন পসিবল। কিন্তু এটার সমস্যা হচ্ছে যে আমার বেশ ডিপ সিকোয়েন্সিং করা লাগবে, যে আমার অনেক রিডস লাগবে, এবং অ্যাসেম্বলি বানানোটা, যে একটা ভালো ম্যাক বানানোটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং থাকে এই ধরনের অ্যাপ্রোচে। সো আমরা দুইটা অ্যাপ্রোচই মোটামুটি কভার করার চেষ্টা করব। যখন আমাদের জানা হয়ে যাবে যে আমার স্যাম্পলের মধ্যে ঠিক কে আছে, আমরা আসলে এরপর জানার চেষ্টা করি যে আসলে এখানে ঠিক কি কি জিনস এখানে আছে। এটার জন্য বিভিন্ন টুল ইউজ করা হয়, ফাংশনাল অ্যানোটেশন এখানে অ্যানোটেশনের জন্য। আহ, সাধারণত এরা এই টুলগুলো বিভিন্ন ধরনের খুবই স্ট্যান্ডার্ড টুল ইউজ করে, প্রোডিগাল বা হচ্ছে এইচএমএম। এগুলো আপনার আসলে রান করা লাগবে না, আপনি যে টুলগুলোকে ইউজ করবেন, যেমন হচ্ছে ব্যাকটা একটা ভালো অ্যানোটেশন টুল, সে নিজেই হচ্ছে এগুলোকে ইউজ করে তার পাইপলাইনের মধ্যে। এগুলো দিয়ে আমি জানতে পারি যে আমার এখানে ঠিক কি কি জিন এখানে প্রেজেন্ট। এবং পাশাপাশি নট অনলি সিঙ্গল জিন্স, আমরা কিন্তু মেটাবলিজম লেভেলেও আসলে যেতে পারে, যেখানে ঠিক নট অনলি কি কি জিন্স আছে, বাট কি কি মেটাবলিক পাথওয়ে এখানে এনরিচড। ফর এক্সাম্পল, আমরা কেক কেক ড্যাটাবেজের আমরা অনেক নাম শুনেছি। কেক ড্যাটাবেজ ছাড়াও ক্যাজাইমস বা কেজি ড্যাটাবেজও খুবই বিখ্যাত, যে এখানে এরা মূলত কার্বোহাইড্রেট মেটাবলিজমের এনজাইম গুলোকে আসলে কিউরেট করে। এছাড়াও জিন অন্টোলজি, আরো একটা ডিকশনারি আমি এটাকে বলতে পারি, যেখানে আসলে বিভিন্ন জিনের ডিফারেন্ট বায়োলজিক্যাল বা মলিকুলার ফাংশন যেগুলো আছে সেগুলোকে তারা কিউরেট করে। তো আপনাকে সেট অফ ডিফারেন্ট অ্যানোটেশন ইউজুয়ালি ইউজ করা লাগে মোটামুটি একটা ফুল পিকচার পাওয়ার জন্য, যে আমার স্যাম্পলে আসলে কি হচ্ছে, বা ওখানে তাদের মানে কি কি ধরনের মেটাবলিক অ্যানালাইসিস করার পটেনশিয়াল এই স্যাম্পলে আছে। আরেকটা রিসার্চ খুবই পপুলার, সেটা হচ্ছে রেজিস্টোম অ্যানালাইসিস, যে আমার যে স্যাম্পল, পার্টিকুলার এনভায়রনমেন্টাল স্যাম্পল বা সিওয়েজ স্যাম্পল, সেখানে অ্যান্টিবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিনস আছে কিনা, এবং কি কি ধরনের এখানে জিনস আছে, এবং তারা হচ্ছে কিভাবে স্যাম্পল টু স্যাম্পল চেঞ্জ করছে, তাদের চেঞ্জের যে ডাইনামিক্সটা, এটা আমরা কিভাবে জানতে পারি। তো এটার জন্য বেশ কিছু ডেটাবেস আছে। ফর এক্সাম্পল এএমআর ফাইন্ডার, এটা এনসিবিআই এর। এটা ছাড়াও ক্যানাডার কার্ড ডেটাবেজের একটা কিউরেশন আছে। তারা একটা টুল ইউজ করে, আরজিআই। তো এরা বেশ পপুলার, এই ধরনের রিসার্চ এখন বেশ হচ্ছে। তো এটা তো গেল হচ্ছে যে আমার স্যাম্পলে সোফার আমরা আলোচনা করলাম যে কে আছে এবং তারা কি করতে পারে। নেক্সট হচ্ছে আমরা জানতে যাব যে তাদের, আমার স্যাম্পলে যে ট্যাক্সোনমি ট্যাক্সার যে যারা আছে এদের কম্পোজিশনটা আসলে কিরকম। এখন সমস্যা হচ্ছে, ধরা যাক যে আমার যে সিকোয়েন্সার, আমার তো তার একটা ফিক্সড ক্যাপাসিটি আছে সিকোয়েন্সিং করার জন্য। আমি যে লাইব্রেরি কিট নিয়ে সিকোয়েন্সিং করছি, দেখা যাচ্ছে হয়তো আমি অ্যাট ম্যাক্স 10 মিলিয়ন রিডস পাবো, হয়তো 25 মিলিয়ন রিডস পাবো। তো সমস্যা হচ্ছে যে যদি একটা স্যাম্পলে যদি স্পিসিস এ সে যদি বাড়ে, তার প্রপোর্শনটা যদি বাড়ে, তাহলে কিন্তু ওখানে যে বাকি যেসব স্পিসিস আছে বি সি বা ডি, তাদের রিপ্রেজেন্টেশন কিন্তু কমে যাবে। এখন নট নেসেসারিলি তাদের অ্যাকচুয়াল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু যেহেতু স্পিসিস এ এর সংখ্যা বাড়ছে,
সেক্ষেত্রে আমার যেহেতু লিমিটেড রিড কাউন্ট, এই জন্যে আমার বিসিডি এর নামটা কিন্তু কমে যাচ্ছে। এর মানে কিন্তু এই না যে আমি যখন এই স্যাম্পলটাকে একটা স্যাম্পলের সাথে কম্পেয়ার করতেছি, সেখানে স্পিসিস বিসিডিও আছে এবং স্পিসিস এও আছে, কিন্তু আমার এই প্রথম স্যাম্পলে মনে হচ্ছে যে বিসিডির সংখ্যাটা কমে গেছে কম্পেয়ার টু সেকেন্ড স্যাম্পল। ওয়ারাজ আসলে এটা একটা সিকোয়েন্সিং এর একটা লিমিটেশন, যে আমার সিকোয়েন্সারের রিড আমার রিডের নাম্বারটা লিমিটেড হওয়ার কারণে আমার একটা ট্যাক্সার কাউন্ট বেড়ে যাচ্ছে এবং বাকি কাউন্টগুলো নেমে কমে যাচ্ছে। সো এই জিনিসটাকে আমি কিভাবে অ্যাড্রেস করব? পাশাপাশি দেখা যায় যখন আমরা ট্যাক্সোনমিক টেবল তৈরি করি এবং যখন আমরা ডিফারেন্ট স্যাম্পলের মধ্যে ট্যাক্সোনমিগুলোকে কম্পেয়ার করি, তখন দেখা যাবে যে কিন্তু ডিফারেন্ট স্যাম্পলে কিন্তু সব সব ট্যাক্সা থাকে না। সো এই যে টেবলগুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স, কারণ এখানে একটা বিশাল প্রশ্ন হচ্ছে আসলে জিরো। সো আমাদের যেসব স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, এগুলো কিন্তু অনেক সময় এই স্পার্সিটিকে ভালো মতো অ্যাড্রেস করতে পারে না। তখন আমরা আসলে কিভাবে এই কম্পোজিশনাল প্রবলেমটাকে আমরা আসলে অ্যাড্রেস করবো, এটার উপর আমরা যেসব স্ট্যাটিস্টিক্স করা লাগে আমরা কিভাবে করব? তো এটার জন্য অনেকগুলো ট্রিক্স আছে। ফর এক্সাম্পল, আমরা রেয়ারিফাই করতে পারি, বা এটাকে রেয়ারিফিকেশনকে বলা হচ্ছে সাবস্যাম্পলিং। আমরা মাল্টিপল স্যাম্পলে দেখা যায় যে কোনো স্যাম্পলে হয়তো আমার 5 মিলিয়ন টোটাল রিডস আছে, আর একটা স্যাম্পল হয়তো 10 মিলিয়ন টোটাল রিডস আছে। সো তাদের তো রিড নাম্বারও আসলে সমান না, এবং এটা হয়তো হয়েছে যে সিকোয়েন্সারের কারণে, তাই না? তো আমরা এটাকে কি করতে পারি, আমরা হচ্ছে র্যান্ডমলি 5,000 বা 4,000 3,000 রিডস র্যান্ডমলি আমি প্রত্যেকটা স্যাম্পল থেকে আসলে স্যাম্পল করতে পারি, সো দ্যাট আফটার সাবস্যাম্পলিং আমার দুইটার রিড কাউন্ট, টোটাল রিড কাউন্টটা সাবস্যাম্পল করার পরে সমান হয়। এর ফলে হচ্ছে আমি এই দুটাকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে পারবো। আমি তখন হচ্ছে একটা স্যাম্পলের সাথে একটা স্যাম্পল তুলনা করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, আমি এটা যদি করি, তখন কিন্তু আমি আসলে কিছু ডেটা লুজ করছি। যেসব স্যাম্পলে আমার রিডস বেশি ছিল, সেখানে আসলে আমি এমন হয়তো অনেক কিছু আছে যেটা হয়তো আমি আসলে মিসিং করে ফেলছি। সো এটা একটা প্রবলেম। তো এটার জন্য বিভিন্ন টেকনিক আছে, যে ফর এক্সাম্পল আমরা সিএলআর, অর্থাৎ সেন্টার লগ রেশিও, বা বিভিন্ন ধরনের লগ ট্রান্সফরমেশন করতে পারি, এবং আমরা লগ ট্রান্সফরমেশন রেশিও কম্পেয়ার করতে পারি। সো এটাকে বলা হচ্ছে কম্পোজিশনাল অ্যানালাইসিস। তো এটা একটা বিগ ফিল্ড, এবং এটা হচ্ছে আসলে আমাদের বুঝতে হবে। আহ, সাধারণত দেখা যায় যে আমরা কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স তো আমাদের করে লাগে। ফর এক্সাম্পল, আলফা ডাইভার্সিটি, আমার সিকোয়েন্সের, আমার স্যাম্পলের মধ্যে, উইদিন স্যাম্পলের মধ্যে ডাইভার্সিটিটা কি কিরকম। একটা হচ্ছে আমি শ্যানন ইন্ডেক্স, আমি বা এই ধরনের সিমিলার ম্যাট্রিক্স আমি ইউজ করতে পারি, যারা কিনা হচ্ছে কাউন্ট এবং ইভেননেস এটাকে আসলে তারা বলবে, যেখানে আসলে কতটুকু, কত কত ডাইভার্স এবং কত বেশি ইকুয়ালি অর আনইকুয়াল ট্যাক্সোনমি রিপ্রেজেন্টেশন আছে। অন দ্য আদার হ্যান্ড, ফেইথ ট্যাক্সোনমি অর ফেইথস ফাইলোজেনেটিক ডাইভার্সিটি, বা ফেইথস পিডি বলে, এই ধরনের অ্যানালিসিস করা হয়, যেখানে শুধু ডিফারেন্ট স্পিসিসের কাউন্ট না, পাশাপাশি তারা ইভলিউশনারি কতটুকু রিলেটেড বা ইভলিউশনারি কতটুকু ডিস্টেন্ট, এই মেট্রিক্সও আসলে তারা আসলে এখানে নিয়ে আসে। সিমিলার জিনিসটা বলা যায় হচ্ছে বেটা ডাইভার্সিটি। বেটা ডাইভার্সিটি আপনারা জানেন যে এটা আসলে বিটুইন স্যাম্পল ডাইভার্সিটি। তো এটার জন্য বেশ কিছু মেট্রিসেস আছে। এক ধরনের মেট্রিক্স যেটা হচ্ছে কাইন্ড অফ আপনার কাউন্ট দেখেন, যে আমার কতটুকু কাউন্ট সিমিলার, কতটুকু কাউন্ট ডিসিমিলার, এবং তারা কি সেম সেম অ্যাবাউন্ডেন্স আছে কিনা। আর এই ধরনের অ্যানালিসিস আছে ইউনিফ্র্যাক, ফর এক্সাম্পল। এরা নট অনলি আপনার ডিসিমিলারিটি মেজার করে, পাশাপাশি কিন্তু সে ফ্যালোজেনেটিক ট্রিতে তারা কতটুকু সিমিলার বা কতটুকু ডিসিমিলার, সেই জিনিসটাকে তারা হচ্ছে অ্যাকাউন্টে নিয়ে আসে। ফাইনাল আরেক ধরনের বেসিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতেই হয়, সেটা হচ্ছে আসলে অর্ডিনেশন। তো অর্ডিনেশনটা হলো কাইন্ড অফ আপনার ডিস্টেন্স। এটা হচ্ছে আমার দুইটা স্যাম্পলের মধ্যে আমরা এখানে তো ডেফিনেটলি অনেক ট্যাক্সা, কিছু ট্যাক্সা একটা স্যাম্পলে আছে, কিছু ট্যাক্সা
হয়তো আরেকটা স্যাম্পলে আছে, এবং তাদের মধ্যে কিছু কমন ট্যাগস আছে। তো এইটার উপর বেস করে আমরা আসলে একটা ডিস্টেন্স তৈরি করি, এবং সেই ডিস্টেন্সটাকে আসলে একটা 2D বা 3D স্পেসে প্রজেক্ট করি। সো এটাকে বলে হচ্ছে প্রিন্সিপাল কোঅর্ডিনেশন অ্যানালাইসিস। ইউজুয়ালি এইটার যেসব বিভিন্ন এক্সিস আছে, ধরা যাক যে এক্সিস PC1, এক্সিস PC2, এরা হচ্ছে ভ্যারিয়েন্স কে রিপ্রেজেন্ট করে। সো ইউজুয়ালি PC1 মোস্ট ভ্যারিয়েবল, PC2 হচ্ছে সেকেন্ড মোস্ট ভ্যারিয়েবল, ইত্যাদি ইত্যাদি। কাইন্ডলি ইটস সিমিলার টু প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ এখানে আমরা আসলে ডিস্টেন্স নিয়ে আলোচনা করছি। তো এটা বেশ পাওয়ারফুল স্ট্যাটিস্টিক্যালি, কারণ এখানে ইউজুয়ালি যদি আমার এখানে কোনো স্ট্রাকচার থাকে, স্যাম্পল টু স্যাম্পল, সেই স্ট্রাকচারটা এখানে বের হয়ে আসে। নেক্সট কোশ্চেন থাকে, ওকে ঠিক আছে, আমাদের হয়তো এখানে একটা অর্ডিনেশন আছে, এখানে স্যাম্পল গুলো হয়তো আলাদা হয়ে যাচ্ছে, বাট এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। এটার জন্য আমাদের কাইন্ড অফ অ্যানোভা টাইপের একটা অ্যানালাইসিস আছে, এটাকে বলা হচ্ছে পারমানোভা। সো এরা কাইন্ড অফ অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স যেটা হয়, যে বিটুইন ভ্যারিয়েন্স ভার্সেস উইদিন ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করে, কাইন্ড অফ সেম, বাট ইটস বিল্ড ফর ডিস্টেন্স। কিন্তু পারমানোভার একটা ইস্যু আছে, যে এখানে আমার ডেটাটা যদি ডিসপার্সড হয়, তাহলে আসলে সেটাকে হ্যান্ডেল করতে পারে না। সো ইউজুয়ালি পারমানোভা অ্যানালাইসিস করার আগে আমাদের ডিসপারশন স্ট্যাটিস্টিক্সটা চেক করে নিতে হয়। সো আলটিমেটলি আমাদের টার্গেট থাকে যে আমাদের মাল্টিপল স্যাম্পলের মধ্যে, এটা বোথ অ্যাপ্লিকন সিকোয়েন্সিং বলি, কিংবা আহ, এখানে শর্টগান মেটাজিনোমিক্সের কথা বলি, আমাদের আলটিমেট টার্গেট থাকে যে আমাদের ধর লেটস সে কন্ট্রোল ভার্সেস ট্রিটমেন্ট, অথবা ডিফারেন্ট স্যাম্পল এ ভার্সেস স্যাম্পল বি, এদের মধ্যে আমি যে ডিফারেন্সটা দেখছি, এই ডিফারেন্সটা আসলে কে ড্রাইভ করতেছেন, কোন ট্যাক্সে আসলে এই ডিফারেন্সটা কন্ট্রিবিউট করতেছেন। এবং এটা আমরা ইউজুয়ালি স্ট্যান্ডার্ড টি টেস্ট দিয়ে এই অ্যান্সারটা আমরা করতে পারি না, বা আমরা, আপনারা হয়তো দেখেছেন যে কিছু কিছু পেপারে হয়তো আইএনএস-সিক এক সময় অনেক ব্যবহার করতো। আইএনএস-সিক বেস টুল, ফর এক্সাম্পল DE-SIC2, এগুলোর কিছু প্রবলেম আছে, যে ওরা ঠিক এই ধরনের ডেটার জন্য বিল্ড না। তো এখন বেশ কিছু নতুন টেকনিক চলে আসছে, যেমন এনকমবিসি বা এনকমবিসি 2 বা মেসালাইন 2। এই টুলগুলো দিয়ে আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাবান্ডেন্স গুলো বেটার মেজার করতে পারি। তো এই টুলগুলো নিয়েও আমরা, বা স্ট্যাটিস্টিক্যাল মেথড নিয়ে আমরা আসলে আলোচনা করব। এবং মেইনলি আসলে এই ফিল্ডটা স্টিল ডেভেলপিং, এবং এখানে অনেক ধরনের কাজ চলছে এখন। আমি আহ, অনেকেই হচ্ছে নট অনলি ডিএনএ, বাট হচ্ছে আরএনএ মেটা ট্রান্সক্রিপ্টোমিক্স নিয়েও কাজ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে একটু চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় যে রাইবোজোমাল আরএনএ প্রচুর থাকে। সো রাইবোজিরো টাইপের বিভিন্ন কিট দিয়ে আমরা রাইবোজোমাল আরএনএটাকে আসলে যদি ফিল্টার আউট করে দেন এটা সিকোয়েন্সিং করতে হয়। আহ, এটাতে মোটামুটি বোঝা যায় আসলে ঠিক কোন কোন জিন ডিফারেন্ট স্যাম্পলের মধ্যে অ্যাক্টিভ। তো এই তো, সো আমাদের এই লেকচার সিরিজে আপনাকে ওয়েলকাম, আশা করি আপনার ভালো লাগবে। আপনি যদি এই বিষয়ে শিখতে চান, অবশ্যই সাথে থাকুন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আহ, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।